তিনটি পূর্ণ সংখ্যা যোগের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো। হ্যাজ ইনক্লুড stadio.h মেইন লেখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু। আচ্ছা, ক্লাসের শুরুতে আগে বলে রাখি, আজকের ক্লাসে হয়তো আমাদের খুব বেশি হলে বড়জোর 5টা সি প্রোগ্রাম করা সম্ভব হবে। আমি 1 থেকে 5 পর্যন্ত যতগুলো আইটেমের প্রোগ্রাম পড়াবো সবগুলো প্রশ্নের শুরুতেই বিসমিল্লাহ বলে আগে এইটুকু লিখে নেবা যে হ্যাজ ইনক্লুড stadio.h মেইন লেখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু। প্রশ্ন বলার সাথে সাথে এইটুকু আগে দেখে দেখে লিখতে পারবা কিনা বলো? লিখতে পারবা না? যে হ্যাঁ ভাই এইটুকু লিখে নেব, তারপরে করণীয় কাজ কি বলেন? তবে ভাইয়া এটা কেন লিখবো এটার আবার সুন্দর ব্যাখ্যা আছে ভাই, তবে ওই ব্যাখ্যাটা একটু পরে বলি, এখন বললে তোমার মাথায় নাও থাকতে পারে, বুঝছো? তো একবার বলা প্রয়োজন, আমি একবার বলে রাখবো যে এটা এই জন্য এই হয়, বাট একবার বলে রাখবো এটা এই কান্দে শুনে কান্দে বের করে দিবা। বাট আপাতত তোমরা প্রশ্ন যেটাই আমি আজকে বলি না কেন 5টা প্রশ্নে সি প্রোগ্রাম করাবো, সুন্দর করে ক্লাসের শুরুতে আগে এইটুকু লিখে নিবে। প্রশ্ন বলা মাত্রই যে হ্যাজ ইনক্লুড stadio.h মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট শুরু, পারবা কিনা বলো? আচ্ছা, এখন আসো, এখানে হ্যাজ ইনক্লুড stadio.h, এখানে হ্যাজ ইনক্লুড শব্দের অর্থ সংযুক্ত করে দেওয়া। দেন stadio.h, stadio.h এই অংশটুকুর নাম হচ্ছে হেডার ফাইল। সবাই একসাথে নাম কি? হেডার ফাইল। এমনি শোনা থাক, মনে থাকবে না আমি জানি, এমনি নামগুলো বলো। এর নাম হচ্ছে হেডার ফাইল। ভাই ওর নাম কি রে? হেডার ফাইল। ভাই এর মধ্যে কি থাকে এটাকে তারা বোঝানো হয় যে stadio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আবারও বলছি, এই হেডার ফাইল দ্বারা বোঝানো হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। stadio.h দ্বারা বোঝানো হয় এর মধ্যে আছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো আমরা এই সমস্ত আমরা যে প্রোগ্রামটা করতে চলেছি, আমরা যে প্রোগ্রামটা লিখতে চলেছি, এইগুলো প্রোগ্রাম করার জন্য একজন শিক্ষার্থীকে প্রিন্টএফ এবং স্ক্যানএফ নামক লাইব্রেরি ফাংশনের প্রয়োজন হয়। যে কথাগুলো বলছি এগুলো সব মাথার উপর দিয়ে যাবে, কিছু করার নাই। এমনিতে বলছি না এই কান্দে শুনে এই কান্দে বের করে দাও যে ভাইয়া হ্যাঁ এরকম কিছু একটা কথা এককালে শুনছিলাম, জাস্ট এইটুকু যথেষ্ট। হ্যাঁ, তাহলে হ্যাজ ইনক্লুড stadio.h, এখানে stadio.h এই জিনিসটার নাম কি? হেডার ফাইল। সবাই একসাথে নাম কি? হেডার ফাইল। হ্যাঁ, তো stadio.h এর মধ্যে কি থাকে ভাইয়া? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো আমরা যে প্রোগ্রামগুলো করতে চলেছি এগুলো করার জন্য আমাদের দুইটা লাইব্রেরি ফাংশন প্রয়োজন, যার মধ্যে একটা নাম হচ্ছে প্রিন্টএফ আর একটা নাম হচ্ছে স্ক্যানএফ। কথা বুঝতে পারছো? আচ্ছা, একটা উদাহরণ বলি, তোমাদের বুঝতে হয়তো একটু সুবিধা হতে পারবে, একটু হালকা মনে হতে পারে যে stadio.h আপনি কেন ডিক্লেয়ার করছেন। ধরো ভাই এই রুমটা একটা লাইব্রেরি, কথা বুঝছো? ধরো এই রুমটা একটা লাইব্রেরি, বুঝছো? এই লাইব্রেরির এই পাশটাতে আমি ধরো ম্যাথের যত বই আছে বাংলাদেশে যতটুকু সংগ্রহ করা সম্ভব ম্যাথের বই দিয়ে এই লাইব্রেরির এই ওয়ালটা আমি পুরো সাজাইলাম, আর উপর দিয়ে লিখে দিলাম যে ম্যাথ ওয়ার্ল্ড, যে এটা ম্যাথের দুনিয়া, বুঝছো? এই পাশের ওয়ালটা আমি পুরোটা ফিজিক্সের বই দিয়ে সাজাইলাম, বুঝছো? এই পাশে উপর দিয়ে লিখে এখন যে ফিজিক্স ওয়ার্ল্ডে তোমাকে স্বাগতম, বুঝতে পারছো? ফিজিক্স ওয়ার্ল্ডে এটা মনে করো, এখানে ফিজিক্সের যত বই আছে তুমি সব পাবা। আবার এই পাশের যে ওয়ালটা আছে এই পাশের ওয়ালটা পুরো বুকশেলটা আমি সাজালাম হচ্ছে বাংলা লিটারেচার, বাংলার গল্পের বই দিয়ে, বুঝছো? তাহলে এখন তুমি মনে করো যে ম্যাথ পড়তে চাও, কথার কথা, তাহলে অবশ্যই এই পাশের ওয়াল থেকে বইগুলো নিয়ে পড়া শুরু করবে নাকি? না ওই পাশের ওয়াল থেকে? তো কি কব এগুলো? ওই পাশে রাখছি ম্যাথে ওয়ার্ল্ড, মানে ম্যাথের যত বই আছে ভাইয়া ওটা ওখানে আছে। তো ম্যাথের বই তুমি যদি নিতে চাও তোমাকে ম্যাথ ওয়ার্ল্ড নামক ওইটা ইনক্লুড করতে হবে প্রথমে, যে ভাইয়া আমি আপনার লাইব্রেরি যেটা আছে এখানকার মধ্যে এই পাশের যে বুক শেলফ আছে না, আমি ম্যাথের একটা বই পড়তে চাই, যার জন্য আমাকে ম্যাথ ওয়ার্ল্ডের যে গ্যালারিটা আছে, ম্যাথ ওয়ার্ল্ডের যে সেলফটা আছে সেখান থেকে বই নিয়ে পড়তে হবে। এবং তোমাকে শর্ত বলে দিলাম যে তুমি কোন ডেস্ক থেকে বই নিচ্ছ সেটা শুরুতে লিখে রাখবে, ইন্ট্রো দিয়ে নাও যে কোন ডেস্ক থেকে তুমি বইটা নিচ্ছ। ভাই আমি ম্যাথের বই পড়তে চাই, তাহলে তুমি তোমার ইন্ট্রোতে লিখে রাখো যে ম্যাথ ওয়ার্ল্ড থেকে বইটা নিচ্ছি। দেন কি বই পড়তে চাও ম্যাথে, যে ভাই ধরো কথার কথা ম্যাট্রিক্স পড়তে চাই অথবা ত্রিকোণমিতির একটা বই পড়তে চাই, কথার কথা। তো ম্যাথের ত্রিকোণমিতি যদি পড়তে চাও এবং ধরো ম্যাট্রিক্স পড়তে চাও, তার জন্য এখানে অনেক বই আছে বিভিন্ন ভেরিয়েন্টের। তাহলে অবশ্যই তোমাকে শুরুতে লিখতে হবে ম্যাথ ওয়ার্ল্ড অথবা ম্যাথ কিছু একটা ম্যাথ.h বা কিছু একটা লিখতে বললাম। হ্যাঁ, এই সেলফটা ইন্ডিকেট করার জন্য। তাহলে শুরুতে তুমি ওইটা লেখার পরে ভিতরে কি বই পড়তে চাচ্ছ, যে ভাই একটা ত্রিকোণমিতির বই পড়তে চাই, একটা ম্যাট্রিক্সের একটা বই পড়তে চাচ্ছি, ওই বইগুলো টান দিয়ে বের করে পড়লে, বুঝতে পারছো? ঠিক তেমনিভাবে তোমরা যে প্রোগ্রামটা করতে চলেছো এই সমস্ত প্রোগ্রাম করার জন্যে প্রিন্টএফ এবং স্ক্যানএফ নামক লাইব্রেরি ফাংশনের প্রয়োজন হয়। কথা বুঝছো? ভাই লাইব্রেরি ফাংশন কি ওইটা এখন বললে তোমাদের খুব বেশি মনে থাকবে না, মাথায় রাখো যে ভাইয়া
ম্যাথ ডট মানে ম্যাথ ওয়ার্ড আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, দেন তারপরে আমি ম্যাথের বই নিয়ে বের করে পড়তে পারবো। আমি যে বাংলা বই পড়তে চাই শুরুতে আমার লেখা লাগবে বাংলা .h, মনে করে যে বাংলা বই লেখার জন্য বাংলা .h, ম্যাথের বই পড়ার জন্য ম্যাথ .h, ফিজিক্সের বই পড়ার জন্য ফিজিক্স .h দিয়ে শুরু করতে হবে। তাহলে ম্যাথের বই পড়ার জন্য অবশ্যই তোমাকে এখানে ম্যাথ .h এরকম লিখতে হবে না? ঠিক তেমনি তোমরা যে প্রোগ্রামগুলো করতে চলেছো এই প্রোগ্রামগুলো করার জন্য ভাইয়া প্রিন্টএফ এবং স্ক্যানএফ নামক লাইব্রেরি ফাংশনের প্রয়োজন হয়। তো প্রিন্টএফ এবং স্ক্যানএফ নামক যে লাইব্রেরি ফাংশনগুলোর প্রয়োজন হয় ওরা ওই তোমার stadio.h নামক হেডার ফাইলের অন্তর্গত। কথা বুঝছো কিনা? stadio.h নামক হেডার ফাইলের অন্তর্গত। এখন কথা হচ্ছে যে ভাইয়া সবসময় কি stadio.h হবে? না ভাই, এখানে তুমি stadio.h দেখতে পাবে, conio.h দেখতে পাবে, math.h দেখতে পাবে। তবে তোমরা যতগুলো প্রোগ্রাম করো সবগুলো প্রোগ্রামের জন্য প্রিন্টএফ এবং স্ক্যানএফ নামক লাইব্রেরি ফাংশনগুলো প্রয়োজন হয়ই। এই জন্য একজন শিক্ষার্থী যখন সি ভাষায় প্রোগ্রাম লিখবে শুরুতে এই কথাটা চোখ কান বন্ধ করে লিখে নেবে যে ভাইয়া হ্যাজ ইনক্লুড stadio.h। তোমরা ভাই প্রত্যেকটা প্রশ্নের জন্য হ্যাজ ইনক্লুড stadio.h, তারপর মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, এইটা একটা প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ, সব প্রোগ্রামের জন্য কম্পালসরি থাকবেই থাকবে। কথা বুঝছো কিনা বলো? এই জন্য যে প্রশ্ন আমি বলি না কেন আজকের ক্লাসে শুরুতেই ভাই হ্যাজ ইনক্লুড stadio.h, মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, এইটুকু লিখতে পারবা কিনা? লিখতে পারবে কিনা? যে ভাই চোখ কান বন্ধ করে আগে এইটুকু লিখে নিব, তারপরে আমি কি করব বলেন? তারপরে তোমার করণীয় কাজ হচ্ছে তুমি প্রশ্নটা খুব ভালো করে আগে পড়বে, 10 বার আগে প্রশ্ন পড়বে। প্রশ্নটা পড়ো তো ভাই, প্রশ্নে কি বলছে? 3টি পূর্ণ সংখ্যা যোগের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো, তাই না? তোমরা অলরেডি জানো সি প্রোগ্রামের মৌলিক ডেটা টাইপ হচ্ছে 4টা। কথা বলো কয়টা? গত ক্লাসে কথা বলা হয়েছে যে দেখো যদি মনে হয় যে ভাইয়া এই প্রোগ্রামটা করার পর এদিকে এই প্রোগ্রামটা করার পর আমার ফলাফল যেটা আসবে সেটা অবশ্য পূর্ণ সংখ্যা আসবে, যদি এমনটা মনে হয় তোমার তাহলে তুমি ইন্টিজার টাইপের ডেটা নেবে। যদি মনে হয় যে না ভাইয়া এই প্রোগ্রামটা করার পর আমার ভগ্নাংশ আসার একটা পসিবিলিটি আছে, ভাই সেই ক্ষেত্রে ইন্টিজার টাইপের ডাটা না নিয়ে তোমরা ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটা নিবা। কথা বুঝছো কিনা বলো? তোমরা হয়তো ভাবতে পারো যে ভাইয়া ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটা ছাড়াও তো আরেকটা আছে ভগ্নাংশের জন্য, ডাবল নাম্বার তো ব্যবহার করা যায়। হ্যাঁ ভাই, ডাবল নাম্বারও তুমি ব্যবহার করতে পারো। তুমি জানো ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপটা পয়েন্টের পরে 6 ঘর প্রদর্শন করে, ডাবল নাম্বার ডাটা টাইপটা পয়েন্টের পরে 14 ঘর প্রদর্শন করে। তবে তোমাদের পাঠ্য বই যেহেতু তোমরা মাহবুর রহমান স্যারের বইটা ফলো করার চেষ্টা করছো, মাহবুর রহমান স্যারের বই আছে, মাহবুর রহমান স্যারের বই যতগুলো প্রোগ্রাম করে দেওয়া আছে সবগুলো প্রোগ্রামের জন্য 2 ধরনের ডাটা ব্যবহার করছে। ভাইয়া কি কি? পূর্ণ সংখ্যা যতগুলো বোঝাইছে একটা প্রোগ্রাম করতে গিয়ে সবগুলোর জন্য ইন্টিজার নিছে, আর যতগুলো ভগ্নাংশ বোঝাইছে সবগুলোর জন্য ফ্লোটিং পয়েন্ট নিছে। বুঝতে পারছো? যেহেতু তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের মাহবুর রহমান স্যারের বই, তোমরা যদি মাহবুর রহমান স্যারের বই যদি কভার করতে চাও তাহলে তোমার মনে হয় এটা দিয়ে শুরু করা বেস্ট হবে যে ভাইয়া পূর্ণ সংখ্যা হলে ইন্টিজার টাইপের ডাটা নিব, ভগ্নাংশ হলে তার জন্য ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটা নিব। কথা বুঝছো কিনা বলো? তোমাদের আমাকে এই প্রশ্ন করার সুযোগ নাই যে ভাইয়া ডাবল নাম্বার নিলে কি ভুল হবে। না ভাই, নিতে পারো তুমি, কোনো সমস্যা নাই। বাট বইয়ের সাথে সামঞ্জস্য করে যে পড়তে চাও সবগুলোর জন্য ভগ্নাংশ বোঝানোর জন্য সব প্রশ্নের জন্য ফ্লোটিং পয়েন্ট নিছে। এই জন্য তোমরাও চেষ্টা করো ভগ্নাংশ বোঝানোর জন্য ফ্লোটিং পয়েন্ট নেবে। তুমি তো জানো অলরেডি যে ভাই 2টা ব্যবহার করা যায়, পূর্ণ মানে ভগ্নাংশের জন্য ফ্লোট, অথবা হচ্ছে তোমার ডাবল নাম্বারের ডাবলটা ব্যবহার করা যায়। তোমরা তাহলে পূর্ণ সংখ্যার জন্য সবসময় ইন্টিজার নিবে, ভগ্নাংশের জন্য ফ্লোটিং পয়েন্ট টাইপ ডাটাটাই নিও। কথা বুঝছো কিনা বলো? এইবার আসো তাহলে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত ভাইয়া দিলাম, তারপর কি করবো বলেন? সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত দেওয়ার পর ভাই প্রশ্ন পড়ে ডাটা টাইপ নির্বাচন করবে। ভাইয়া প্রশ্ন পড়লাম, প্রশ্নে বলছে 3টি পূর্ণ সংখ্যা যোগের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখো। দেখো ভাই 3টা পূর্ণ সংখ্যা যোগ করলে সারা জীবনই পূর্ণ সংখ্যা হবেই কিনা কও? কথা কও, পূর্ণ সংখ্যা হবেই কিনা? আর পূর্ণ সংখ্যা বোঝাতে ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করা হয়। এই জন্য তোমরা সেকেন্ড ব্র্যাকেটের নিচে প্রথমে লিখবে INT, সবাই একসাথে INT। দেখো তো ভাই ইন্টিজার টাইপের ডাটার INT লিখছো কিনা বলো? লিখছো না? আচ্ছা, তারপরে এই প্রোগ্রামটা করার জন্য তোমাকে চলক হিসেবে কি কি লাগবে? এই প্রোগ্রামটা করার জন্য ভাইয়া 3টা পূর্ণ সংখ্যা যোগ করার জন্য চলক হিসেবে আমার A লাগবে, ভাইয়া B লাগবে, তারপরে C লাগবে, তারপর ভাইয়া এই সংখ্যা 3টাকে যে যোগ করব করে একটা চলকে রাখতে হয়, যার জন্য তোমরা অ্যালগরিদম ফ্লোচার্টে সাম নামক চলক নিয়েছিলে। তো এটার ক্ষেত্রে তোমরা সামটাই নিও। কথা বুঝছো কিনা বলো? তাহলে ভাইয়া এই প্রোগ্রামটা করার জন্য আমার A লাগবে, তারপর B লাগবে, তারপর ভাইয়া C লাগবে, আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে সাম লাগবে। লেখা হয়ে গেলে লাইন শেষে সেমিকোলন দিবা। লেখো সবাই একসাথে। লিখছো কি না বলো রে? তাহলে বোর্ডে দেখো ভাই, এখানে INT কেন নিয়েছো? ভাইয়া 3টা পূর্ণ সংখ্যা যোগ করতে কইছে, পূর্ণ সংখ্যা বোঝালে ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করা হয়, এই জন্য এখানে INT লেখা হয়েছে। বুঝছো কিনা?
তারপর এখানে এ বি সি কেন লিখছো ভাইয়া? তিনটা সংখ্যা যোগ করতে বলছেন, আমরা তো জানি না সংখ্যা তিনটা কি কি, আমরা ধরছি একটা সংখ্যা এ, একটা বি আর একটা সি, এই জন্য ভাই এখানে লেখা হয়েছে এ কমা বি কমা সি। কথা বুঝছো কিনা বলো? চলকগুলোকে ডিক্লেয়ার করতে হবে তারপর তোমাকে। দেন তারপর ভাইয়া এ বি সি তিনটা সংখ্যা যে যোগ করবো, করে একটা ফলাফলটা তো রাখা তো লাগবে নাকি, সেটা এক্স ওয়াই জেড কিছু একটা লিখতে পারো তার জন্য। তো আমরা সাম নামক চলকটা নিয়েছি যেন এ বি সি সংখ্যা তিনটা যোগ করে যোগফলটাকে ওখানে রাখতে পারি, এই জন্য ভাইয়া এখানে সাম লেখা হয়েছে। লাইন শেষ হয়ে গেলে সেমিকোলন দিবা। ভাইয়া কেন দিব তার ব্যাখ্যা একদম ক্লাসের শেষে বলছি। কথা বুঝতে পারছো ভাই? আচ্ছা, বলে এতটুকু বুঝছো কিনা? আচ্ছা, তারপরে নিচে লেখো প্রিন্টএফ। সবাই একসাথে প্রিন্টএফ। enter the value of a b c। সব একসাথে লেখো enter the value of a b c। তোমরা আগে লেখো, পরে আমি বলছি। তারপর লেখো scanf। scanf প্রিন্টএফ একসাথে কিন্তু, হ্যাঁ, এফটা দূরে নয় কিন্তু। scanf %d %d তোমরা আগে লেখো, আমি পরে বলছি, হ্যাঁ। তারপরে যে অ্যান্ড চিহ্ন আছে না ভাই, আমারটা উল্টো হচ্ছে, তোমরা একটু সুন্দর করে দাও তো। অ্যান্ড বি কমা অ্যান্ড সি, এরকম করে লিখে সেমিকোলন দাও। তারপর লেখো সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তারপর লেখো প্রিন্টএফ সাম ইকুয়াল %d। ভাইয়া প্রদর্শন করি সাম, ব্র্যাকেট ক্লোজ করো, সেমিকোলন নাও, লাইন শেষ, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও। ঝটপট করে হাত চালু করো সবাই একসাথে। দেখো তো ভাই, হাত চালু করো। হ্যাঁ, নাও রে, হাত চালু করো। লেখা হয়েছে সবার? হয়েছে ভাই? হয়েছে? আচ্ছা, বোর্ডে দেখো। তাহলে সবাই একসাথে হ্যাজ ইনক্লুড stadio.h মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু। ভাই আপনি বলছেন এতটুকু নাকি প্রত্যেকটা প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় অংশ বলে, সবগুলোর জন্য এটা থাকবেই থাকবে। তো ক্লাসের শুরুতে আগে এতটুকু দেখে দেখে লিখে নেব। আচ্ছা, নিলাম। দ্বিতীয় নাম্বার ভাই, তারপর কি করব? প্রশ্নটা ভালো করে পড়ে ডাটার টাইপ ডিসাইড করবে যে আমরা এই প্রোগ্রামটা করার জন্য কি টাইপের ডাটা নিয়ে কাজ করতে চাই। তো যতটুকু প্রশ্ন পড়ছো, পড়ে যতটুকু বুঝছো যে তিনটা পূর্ণ সংখ্যা যোগের জন্য সি প্রোগ্রাম যেহেতু লিখতে আসো, পূর্ণ সংখ্যা যোগ করলে তো সারা জীবন পূর্ণই হবে। এই জন্য ভাই এখানে ইন্টিজার টাইপের ডাটা নিয়েছো, আর ইন্টিজার টাইপের ডাটার সংক্ষিপ্ত রূপটা হচ্ছে আইএনটি, এই জন্য এখানে আইএনটি নিয়েছো। কথা বুঝছো কিনা বলো? কোনো একটা প্রোগ্রাম করতে গিয়ে যদি তোমাদের মনে হয় যে ভাইয়া এটা ভগ্নাংশ আসার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে তোমরা ইন্টিজার টাইপের ডাটা না নিয়ে সেখানে ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটা নিবা। কথা বুঝছো কিনা বলো? আচ্ছা, তারপর এই প্রোগ্রামটা করার জন্য তোমাকে কি কি চলক লাগবে সেগুলো ডিক্লেয়ার করতে হবে। ভাইয়া এই প্রোগ্রামটা করার জন্য আমার এ লাগবে, বি লাগবে, সি লাগবে, সাম লাগবে। তো এখানে এই জন্য এ লিখেছো, বি লিখেছো, সি লিখেছো, সাম লিখেছো। কথা বুঝছো কিনা বলো? লাইন শেষে অবশ্যই সেমিকোলন দিতে ভুলবা না। ভাই কেন ভুলবো না পরে বলবো, হ্যাঁ। আচ্ছা, তারপর প্রিন্টএফ লিখবা, স্ক্যানএফ লিখবে, যেটার কথা বলছিলাম যে প্রিন্টএফ স্ক্যানএফ এই দুইটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। এই দুইটা লাইব্রেরি ফাংশন যেহেতু আমাদের এই সমস্ত প্রোগ্রামে ব্যবহার করতে হবেই হবে, এই জন্য আমাদের শুরুতে হ্যাজ ইনক্লুড stadio.h নামক হেডার ফাইলটা লিখতে হয়। কথা বুঝছো কিনা বলো? stadio.h নামক হেডার ফাইলটা লিখতে হয় কেন স্যার? কারণ স্যার আমাদের এলো প্রোগ্রাম করতে গিয়ে নাকি প্রিন্টএফ স্ক্যানএফ নামক এই সমস্ত লাইব্রেরি ফাংশনের প্রয়োজন, এই জন্য আমরা শুরুতেই লিখে নিই আসলে হ্যাজ ইনক্লুড stadio.h মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু। কথা বুঝছো কিনা বলো? তারপর প্রিন্টএফে এখানে চলক হিসেবে কার কার মানটা তোমাকে জানতে হবে। ভাইয়া এর মান জানা লাগবে, বির মান জানা লাগবে, সির মান জানা লাগবে, আমরা সামটা বের করতে চাই। এজন্য এখানে প্রিন্টএফে লিখছো ভাই এন্টার দ্য ভ্যালু অফ এবিসি, যে এবিসি এর মানটা গ্রহণ করি, এবং মনিটরের পর্দায় আউটপুট হিসেবে এবিসির মান এভাবেই দেখাবে। কথা বুঝছো কিনা বলো? মানে আউটপুটের পর্দা, মনিটরের পর্দায় ফলাফলটা এইভাবে দেখাবে, এবিসি এর মান হুবহু এইভাবে দেখাবে, হ্যাঁ। এই জন্য তোমাকে চলক হিসেবে আসলে কার কার মানটা তোমার জানা দরকার। ভাইয়া এর মান জানা দরকার, বির মান জানা দরকার, সির মান জানা দরকার। এই জন্য প্রিন্টএফে লিখছো এন্টার দ্য ভ্যালু অফ এবিসি।
তারপর তোমাকে স্ক্যানএফ লিখতে হবে, স্ক্যানএফ নামক লাইব্রেরি ফাংশনটা লিখতে হবে। ভাই স্ক্যানএফের মধ্যে কি লিখতে হবে বা কেন লিখবো, কিভাবে লিখবো? শোনো ভাই, এখানে তোমরা যদি ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করো, এখানে যদি ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করো, তাহলে এখানে %d ব্যবহার করতে হবে। কথা বলো, কি ব্যবহার করতে হবে? %d। তোমরা অলরেডি জানো যে ভাইয়া ইন্টিজার টাইপের ডাটার ফরম্যাট স্পেসিফাইডটা %d, এই জন্য এখানে লিখছো আসলে %d। কয়টা? 3টা। প্রশ্ন করো কেন? কারণ হচ্ছে ভাই এখানে তুমি যে কয়টা চলক ব্যবহার করবা, এদিকে এখানে তুমি যে কয়টা চলক ব্যবহার করবা, তোমাকে এখানে সেই কয়টা ফরম্যাট স্পেসিফাই ব্যবহার করতে হবে। এখানে তুমি ইন্টিজার ব্যবহার করলে এখানে %d হবে, এখানে তুমি ফ্লোট ব্যবহার করলে এখানে %f হবে। যদি কখনো এখানে তুমি ডাবল ব্যবহার করো, ডাবল টাইপের ডাটা ব্যবহার করো, এখানে তোমাকে %i ব্যবহার করতে হবে। যদি কখনো তুমি এখানে মানে ক্যারেক্টার char ব্যবহার করো ডাটা টাইপটা, তাহলে এখানে তোমাকে %c ব্যবহার করতে হবে। ভাই যেহেতু এই প্রোগ্রামটা করার জন্য আমরা ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করতে আসি, এখানে int লিখেছি, এই জন্য এখানে %d লেখা হয়েছে। কয়টা? 3টা। ভাইয়া কেন? এখানে চলক থাকবে যে কয়টা, ফরম্যাট স্পেসিফায়ার নিবেও সে কয়টা। কথা বুঝছো কিনা বলো? এখানে চলক যেহেতু a একটা, b একটা, c একটা, এই জন্য এখানে লিখেছো আসলে %d 3টা। কথা বুঝছো কিনা বলো? তারপর চলকগুলোকে তোমাকে এম্বারসেন্ট চিহ্ন অথবা অ্যান্ড চিহ্ন নামে তোমরা পরিচিত জানো, অ্যান্ড চিহ্ন দিয়ে লিখতে হবে। যেরকমটা লিখছো অ্যান্ড a, অ্যান্ড b, অ্যান্ড c, এগুলো অবশ্যই কমা দিয়ে লিখবে। লাইন শেষে অবশ্যই সেমিকোলন দিতে ভুলবা না। তারপর সাম ইকুয়াল টু a + b + c। ভাই এটার প্রসেসিংটা হচ্ছে যোগ করার জন্য সাম ইকুয়াল টু a + b + c। দেন লাস্ট স্টেপ প্রিন্টএফ। এই প্রিন্টএফটা লেখা হয়েছে ফলাফল প্রদর্শনার্থে। সবাই একসাথে এই প্রিন্টএফটা কেন লেখা হয়েছে? ভাইয়া ফলাফল প্রদর্শনার্থে। তো প্রিন্টএফ ফলাফল প্রদর্শন করি, কি প্রদর্শন করি? সাম ইকুয়াল টু %d। স্যার মানে কি? সামের মান যেটা বের হবে অবশ্যই সেটা পূর্ণ সংখ্যায় হবে। সাম ইকুয়াল টু %d লেখার কথার অর্থ হচ্ছে সামের মান যেটা বের হবে, সমষ্টি যেটা বের হবে, সেটাও পূর্ণ সংখ্যায় হবে কিনা বলো, সেটার ডাটা টাইপটা পূর্ণ হবে কিনা বলো। এই জন্য এখানে লেখা হয়েছে প্রিন্টএফ সাম ইকুয়াল টু %d এবং প্রদর্শন করি ফলাফল সাম, ব্র্যাকেট ক্লোজ করেছো, সেমিকোলন দিয়েছো, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করছো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এতটুকু বুঝছো কিনা বলো? 2 নাম্বার প্রশ্ন লেখো, ইনশাআল্লাহ আরো ভালো বুঝতে পারবে। 2 নাম্বার লেখো 3টি সংখ্যার গড় বের করার জন্য। হাত চালু করো সবাই একসাথে। 3টি সংখ্যার গড় বের করার জন্য বাচ্চারা, 3টি সংখ্যার গড় বের করার জন্য সবাই একসাথে রে। 3টি সংখ্যার গড় বের করার জন্য দ্রুত। শুরুতে #include stadio.h মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট শুরু করো। সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত শুরু করো, কথা তারপরে হবে ভাই। আগে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত তোমরা লেখো। সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত লিখছো কিনা বলো সবাই একসাথে। সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত লিখছো কিনা? হাত চালু করো। #include stadio.h মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়া সেকেন্ড ব্র্যাকেট শুরু। সবাই একসাথে স্যার লেখা হয়েছে কিনা? আচ্ছা, বোর্ডে চাচ্ছ কি 3টা সংখ্যার গড় বের করতে? আচ্ছা আমি তোমাদের আগে 3টা সংখ্যা বলি, দেখো তো কেমনে কি করা যায়। আসো, মনে করো একটা সংখ্যা 2, একটা সংখ্যা হচ্ছে ভাইয়া 3, একটা সংখ্যা হচ্ছে যে 4। বলো এই সংখ্যা 3টার গড় কত? কেমনে? যে ভাইয়া 4 আর 3 7 হয় আর 2 9 হয়, তাহলে 9/3 ইকুয়াল কত? 3। কথা বুঝছো কি না? দেখছো 3টা সংখ্যার গড় বের করলে পূর্ণ সংখ্যা আসছে। আবার 3টা সংখ্যা দেখো, মনে করো যে 2 3 2, এই 3টা সংখ্যা পূর্ণ সংখ্যা কিনা? 3টা পূর্ণ সংখ্যার গড় বের করতেছো ধরো, তাহলে দেখো 3 আর 2 5 আর 2 7, তাহলে কত হবে রে ভাইয়া? 7/3 ইকুয়াল 2.33333333 এরকমটা দেখবা ফলাফল আসবে। এখন কথা হইতেছে তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, 3টা সংখ্যার গড় যদি তোমরা বের করতে চাও, সারা জীবন কি পূর্ণ সংখ্যা আসবে? কথা কও, পূর্ণ সংখ্যা আসবে না ভাই? পূর্ণ সংখ্যাও আসতে পারে, আবার ভগ্নাংশ আসতে পারে, পারে কিনা বলো? যদি কোনো একটা প্রশ্ন পড়ার পর সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত তো লেখার পর ভাইয়া প্রশ্ন পড়ার পর যদি মনে হয় যে ভাইয়া এই প্রোগ্রামটা করার জন্য আসলে ওই আপনার ভগ্নাংশ আসলেও আসতে পারে, কথা বুঝছো কিনা বলো? যদি এরকমটা মনে হয় প্রশ্নটা পড়ার পরে, যেরকমটা এখানে দেখো 3টা সংখ্যার গড় বের করলে পূর্ণ আসে, ভগ্নাংশ আসে, তোমরা ভাই ওই সমস্ত প্রোগ্রামের জন্য, তোমরা ওই সমস্ত প্রশ্নের জন্য অবশ্যই ইন্টিজার টাইপের ডাটা না নিয়ে ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটা নিবে। আর অলরেডি তোমরা কিন্তু জানো ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফ্লট। সবাই একসাথে সেকেন্ড ব্র্যাকেটের নিচে লেখো ইন্টিজারের পরিবর্তে ফ্লট। সবাই একসাথে ইন্টিজারের পরিবর্তে ফ্লট লিখছো কিনা? এতটুকু বুঝছো কিনা? এই 3টা সংখ্যার গড় বের করতে গেলে কি কি লাগবে ভাই? ভাইয়া এর মান জানতে হবে, বির মান জানতে হবে, সির মান জানতে হবে, দেন যোগ করে ফলাফলটা একটা জায়গায় রাখতে হবে এবং এভারেজটা বের করতে হবে। তাহলে লেখো এ বি সি সাম, এর সাথে অ্যাড করে দাও এভিজি, এভারেজটা বের করতে চাই আমরা, সেমিকোলন দাও লাইন শেষে। সবাই একসাথে প্লট এ বি সি সাম এভারেজ।
হাত চালু হবে রে। এ বি সি সাম এভারেজ, সবাই একসাথে এখানে বলো ফ্লট কেন লিখছো, ব্যাখ্যা বলো। ভাইয়া তিনটার সংখ্যার গড় বের করতে গেলে ভগ্নাংশ আসার একটা পসিবিলিটি আছে, ওই জন্য যদি মনে হয় যে ভগ্নাংশ আসতে পারে তার জন্য ফ্লট নিব। ও আচ্ছা, এখন হয়তো মনে মনে প্রশ্ন করতে পারো যে আচ্ছা ভাইয়া মনে করেন যদি পূর্ণ সংখ্যা আসে, ডাটা নিছি ফ্লট, তার কি দেখাবে ফলাফল? আরে ভাই ফলাফল দরকার হয় পয়েন্টের পর 0.00000 দেখাবে। তুমি যে কয় ঘর পর্যন্ত প্রদর্শন করবা ফলাফলটা অ্যাকুরেট থাকলো, তাই নয় কি? কিন্তু তুমি যদি ভাই ইন্টিজার নাও তাহলে দেখো 7 ভাগ করে 3 হয়েছে, ধরো কোন একটা সংখ্যা দিলাম 2 2 2, এই সংখ্যা 3টার গড় কত? ভাইয়া 6 ভাগ 3 = 2। তাহলে যদি ইন্টিজার ব্যবহার করে ফলাফল এটুকু দেখাবে, ইন্টিজার ব্যবহার করে ফলাফল এটুকু দেখাবে, ইন্টিজার ব্যবহার করে ফলাফল এটুকু দেখাবে। তাহলে ভাই ইন্টিজার টাইপের ডাটা নিচ্ছে কিন্তু সংখ্যা ধরো 2 2 2, তাহলে ফলাফল হয় কত? 2। আবার 2 3 2, এই সংখ্যার ফলাফল কত? 2। তাহলে তো ফলাফল তুমি অ্যাকুরেট পাবে না। এই জন্য তুমি সবসময় যদি মনে হয় যে ভাইয়া ভগ্নাংশ হওয়ার পসিবিলিটি আছে, সেই ক্ষেত্রে ফ্লটিং পয়েন্টটাই নিবা। কথা বুঝছো কিনা বল? আচ্ছা, তো এই জন্য এখানে ফ্লট লিখেছি ভাইয়া। তারপরে এ লিখছো, বি লিখছো, সি লিখছো, কেন লিখছো? ভাই আমি তো সংখ্যা 3টার গড় বের করতে চাই, আমাকে তো সংখ্যা 3টা নেওয়া লাগবে। আমি একটা সংখ্যাকে ধরেছি এ, একটা বি, একটা সি, তারপর সংখ্যা 3টাকে যোগ করে ফলাফলটা যে রাখতে চাই তার জন্য এখানে সাম লিখেছি। এবং ভাই আমরা বের করতে চাচ্ছি 3টার সংখ্যার গড় এভারেজ, সেই জন্য ভাই এখানে এভিজি নামক চলক নিয়েছি। চাইলে তোমরা এখানে এক্স ওয়াই জেড অন্য কিছু নিতে পারো। কথা বুঝছো কিনা বলো? আচ্ছা, তারপরে প্রিন্ট টাইপে কি লিখবে বলো? প্রিন্ট টাইপে ভাই চলক হিসেবে এডের মান জানতে হবে না? দেখো প্রিন্ট টাইপ ইন্টার দ্য ভ্যালু অফ এবিসি। আচ্ছা চালু করো সবাই একসাথে, ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি। সবাই একসাথে রে, ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, অথবা এ বি অ্যান্ড সিও লিখতে পারো। হ্যাঁ লেখো ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি অথবা এ বি অ্যান্ড সি। লিখছো কিনা বলো? লেখা হয়েছে সবার? তারপরে স্ক্যান এফ লিখতে হবে, স্ক্যান এফ লেখো। হাত চালু করো সবাই একসাথে, দেখে দেখে লেখো স্ক্যান এফ। স্ক্যান এফে কি লিখবে বলো? আগে মুখে মুখে বলো। এখানে স্ক্যান এফে পার্সেন্টেজ ডির পরিবর্তে কি হবে? পার্সেন্টেজ সেভ। কয়টা হবে? কেন হবে ভাইয়া? এখানে তো চলক 3টা, তাহলে এখানে পার্সেন্টেজ সেভও হবে 3টা। প্রশ্ন তোমাদের কাছে, এখানে পার্সেন্টেজ সেভ লিখছো কেন ভাইয়া? এখানে ফ্লোটিং পয়েন্ট ডাটা হইলে এখানে পার্সেন্টেজ সেভ হয়। ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটা কি হলে কি হয় রে? ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটা ব্যবহার করলে এখানে পার্সেন্টেজ সেভ হবে। কয়টা হবে? 3টা। কেন ভাই? এখানে চলক যে কয়টা ফরম্যাট স্পেসিফাই সেই কয়টা। কথা বুঝছো কিনা সবাই একসাথে? এন্ড এ এন্ড বি এন্ড সি। হাত চালু করো। হ্যাঁ লেখা হয়েছে কিনা? নেক্সট সংখ্যা 3টা যোগ করা লাগবে না? দেখো সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এভারেজ ইকুয়াল সাম বাই 3। তোমরা আগে লেখো, আমি বুঝাই বলছি, আগে লেখো। এভাবে আগে লেখো রে। হাত চালু করো, হাত চালু করো সবাই একসাথে। না 4টা প্রশ্ন করাবো, 2টা করে সে সমস্যা নেই। হ্যাঁ পার্সেন্টেজ পয়েন্ট টু এফ লিখছি ভাই। কেন লিখছেন ব্যাখ্যা বলবো তো, ধৈর্য ধরো, লেখো আগে, আগে লিখে নাও ভাই। লিখছো কিনা বলো? নাও রে, হাত চালু করো মেহেদি। আচ্ছা সবাই একসাথে বাচ্চারা, হ্যাশ ইনক্লুড স্টুডিও.h মেইল লিখে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এটুকু বলে ভাইয়া প্রত্যেকটা প্রোগ্রামের জন্য কম্পালসরি আইটেম এটুকু বল থাকবেই থাকবে। দেখে দেখে লিখছি। আচ্ছা ধন্যবাদ। তারপর ভাই প্রশ্ন পড়তে বলছেন, ভালো করে প্রশ্ন পড়ছি, পয়রা ডাটার টাইপটা ডিসাইড করছি। এই প্রশ্নটা পয়রা ডাটার টাইপ হিসেবে যেটা আমরা ডিসাইড করছি যে ভাইয়া এটা ভগ্নাংশ আসার একটা পসিবিলিটি আছে, এই জন্য ভাই এখানে ফ্লট নিছি। কথা বুঝছো কিনা? তারপর ভাইয়া এবিসি নিছি, সাম নিছি, এভারেজ নিছি। কেন নিতে গেছো ভাইয়া? 3টা সংখ্যার গড় বের করতে গেলে সংখ্যা 3টা জানা লাগবে, যার জন্য এ নেওয়া হয়েছে, বি নেওয়া হয়েছে, সি নেওয়া হয়েছে। ভাইয়া এই 3টা সংখ্যাকে যোগ করে ফলাফল একটা চলকে রাখতে হবে, তার জন্য ভাই এখানে সাম লেখা হয়েছে। তারপর এভারেজ বের করতে হবে, যার জন্য এভিজি লিখেছি। চাইলে তোমরা এক্স ওয়াই জেড কিছু নিতে পারো। তারপর প্রিন্টএফ ইন্টার দ্য ভ্যালু অফ এবিসি, এবিসি এ বি এবং সি এর মানটা গ্রহণ করি। দেন স্ক্যানএফ এর ভিতরে পার্সেন্টেজে 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 কয়টা? 3টা। ভাইয়া কেন? এখানে চলক থাকবে যে কয়টা ফরম্যাট স্পেসিফাই হবে সেই কয়টা। এখানে যদি ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করা হতো তাহলে এখানে পার্সেন্টেজ ডি হতো। এখানে যেহেতু ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটা ব্যবহার করা হচ্ছে এই জন্য এখানে পার্সেন্টেজে পার্সেন্টেজে পার্সেন্টেজ এফ হচ্ছে। কথা বুঝছো কিনা? তারপর চলকগুলোকে অ্যান্ড চিহ্ন দিয়ে লিখতে হবে, যেমন অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি। ভাইয়া তারপর সংখ্যা 3 যোগ করছি। প্রসেসটা কি ভাইয়া? সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি আগে যোগ করতে হবে, দেন গড় বের করতে চাই। এভারেজ ইকুয়াল টু সাম ভাগ 3।
ভাই গড় বের করি তিনটা সংখ্যার, দেন প্রিন্টএফ ফলাফল প্রদর্শন করি এভারেজ ইকুয়াল টু পার্সেন্টেজ পয়েন্ট টু এফ এবিজি। ভাই এটা বুঝি নাই, ঠিক কিনা বলো? এখানে প্রিন্টএফ ফলাফল প্রদর্শন করি এভারেজ ইকুয়াল টু পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, এই কথাটার অর্থ হচ্ছে ফলাফলটা যেন পয়েন্টের পরে এরকম দুইটা ডিজিট প্রদর্শিত হয়। ফলাফলটা যেন পয়েন্টের পরে 2 ঘর প্রদর্শিত হয়। কয় ঘর? এই জন্য লেখা হয়েছে এভারেজ ইকুয়াল টু পার্সেন্টেজ পয়েন্ট টু এফ। এভারেজ যেটা আসবে আমরা জানি ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ পয়েন্টের পরে ভাইয়া 6টা ঘর পর্যন্ত প্রদর্শন করতে পারে, কিন্তু আমরা চাই না 6 ঘর পর্যন্ত প্রদর্শন করতে। ওই জন্য আমরা এখানে লিমিটেড করে দিয়েছি যে ফলাফলটা এভারেজ ইকুয়াল টু পার্সেন্টেজ পয়েন্ট টু এফ। ফলাফল যেটা আসবে এভারেজের মান সেটা ফ্লোটিং পয়েন্টে আসবে, তবে ফ্লোটিং পয়েন্টটা আসুক ঠিক আছে, কিন্তু ফলাফলটা যেন পয়েন্টের পরে 2টা ঘর প্রদর্শিত হয়। কথা বলো কয় ঘর? কথা বলো কয় ঘর? এই জন্য প্রিন্টএফ এভারেজ ইকুয়াল টু পার্সেন্টেজ পয়েন্ট টু এফ। আর ফলাফল হিসেবে কি প্রদর্শন করতে চাও? এভারেজ এভিজি লিখছি। কথা বলছো কিনা বলো? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পয়েন্টের পরে যদি 3 ঘর প্রদর্শন করতে চাই তাহলে কি করব? ভাই পার্সেন্টেজ পয়েন্ট 3 এ, ভাইয়া 4 ঘর পার্সেন্টেজ পয়েন্ট 4 এ। তুমি কি কত ঘর প্রদর্শন করতে চাও ওটা তোমার নিজের বিষয়, তবে যেহেতু তোমাদের পাঠ্য বই পার্সেন্টেজ 2 এফ লেখা আছে, ওটার ব্যাখ্যা হয়তো আমার কাছে জানলে চাইতে পারো তোমরা যে ভাই এটা এখানে পার্সেন্টেজ 2 এফ লেখা আছে কেন? পার্সেন্টেজ 2 এফ লেখার অর্থ হচ্ছে ফলাফলটা যেন পয়েন্টের পরে 2টা ডিজিট প্রদর্শিত হয়। কথা বুঝছো কিনা? নেক্সট 3 নাম্বার লেখো ত্রিভুজের ক্ষেত্র। না যদি ভাই কিছু না লিখি তাহলে ফলাফল 6 ঘর। ভাইয়া যদি 14 ডিজিট তাহলে ভাই ওখান থেকে সংশোধন করা লাগবে, ডাবল ওই প্রসেস আসা লাগবে। হ্যাঁ লেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, সবাই একসাথে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আর চালু করো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু। হাত চালু করো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। স্যার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অলরেডি তোমরা জানো যে ভাইয়া এরিয়া ইকুয়াল বি ইন্টু এইচ বাই 2। মনে আছে কিনা রে? এরিয়া ইকুয়াল টু বি ইন্টু এইচ বাই 2 ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আচ্ছা মনে রেখো কিন্তু না, হাত গুণন ভূমি গুণন উচ্চতা আগে হিসাব নিকেশ করে দেখি আসলে পূর্ণ নেওয়া যায় না ভগ্নাংশ। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত লিখছো কিনা বলো? এ বাবা সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত লিখছো কিনা? আচ্ছা বোর্ডে তাকাও, ধরো ভূমি 5 উচ্চতা 3, তাহলে ক্ষেত্রফল কত? ভাই 15/2 ইকুয়াল টু 7.5। ধরো ভূমি 5 উচ্চতা 4, তাহলে ক্ষেত্রফল কত? 10। 20/2 ইকুয়াল 10। সিম্পল। কথা বুঝছো কিনা? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে সবসময় যে পূর্ণ সংখ্যা হবি বা সবসময় যে ভগ্নাংশ হবি তার কোনো মানে আছে? ভাইয়া পূর্ণ আসতে পারে, প্রোগ্রামটা করতে গেলে আপনার ভগ্নাংশ আসতে পারে। তাহলে যদি মনে হয় যে কোনো একটা ক্যালকুলেশন করতে গিয়ে আমার পূর্ণ হতে পারে ভগ্নাংশ হতে পারে, তার জন্য ইন্টিজার টাইপের ডাটা অবশ্যই না নিয়ে ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটা নিবা। তোমরা বুঝছো কিনা? সবাই একসাথে সেকেন্ড ব্র্যাকেটের নিচে এখানে লেখো প্লট লিখছো কিনা রে? আচ্ছা প্লট লিখছো সবাই? আচ্ছা বলো চলক হিসেবে কি লাগবে? ভাইয়া বি লাগবে, ধন্যবাদ। বি লাগবে কমা, এইচ লাগবে কমা। কি বের করতে চাও? হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, ক্ষেত্রফলের ইংরেজি শব্দ এরিয়া নিবে সাম নাকি? নেও নিছো কি না? এরিয়া নিছো রে? ভাইয়া বির মান জানতে হবে, এইচ এর মান জানতে হবে, এরিয়া বের করতে চাই। লিখছো কিনা দেখে লেখো ভাই প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ, কি হবে বলো? এই বাবা বলো এন্টার দ্য ভ্যালু অফ বি কমা এইচ অথবা বি এন্ড এইচ সেমিকোলন দাও লাইন শেষে। লিখছো কিনা রে? তোমাদের কাছে প্রশ্ন ভাই স্ক্যানএফ এর মধ্যে কি লিখবে? পার্সেন্টেজ ডি না এফ? পার্সেন্টেজ এফ। কথা বলো কয়টা? দুইটা। কেন ভাই? চলক যে দুইটা পার্সেন্টেজ এফ পুরোটাকে কোটেশন দাও, নিচে একটা কমা দাও, লেখো ভাই এন্ড বি কমা এন্ড এইচ। সবাই একসাথে এতটুকুর কাহিনী বুঝছো কিনা বলো? হ্যাঁ লিখছো। তারপরে কি করা লাগবে? ভাইয়া গড় বের করতে চাই, এরিয়া মান বের করতে চাই, সূত্র বসায় দাও প্রসেসিংটা। এরিয়া ইকুয়াল টু ভাইয়া বি ইন্টু এইচ, ভূমিকে আপনার উচ্চতা দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে আপনি এরিয়া পাবেন। ধন্যবাদ। এরিয়া ইকুয়াল টু বি ইন্টু এইচ বাই 2। লিখছো রে? এখন ফলাফল হিসেবে কি বের করতে চাও? এভারেজের জায়গায় কি হবে? এভারেজের জায়গায় হবে ভাইয়া এরিয়া। আর এখানে এভারেজের জায়গায় কি হবে? এরিয়া।
এবার এরিয়া ইকুয়াল টু পার্সেন্টেজ টু এফ, এবার ব্যাখ্যা তোমরা বলো। এরিয়া ইকুয়াল টু পার্সেন্টেজ টু এফ এই কথার মানে কি? ভাইয়া ফলাফল আমার এরিয়ার মান যেটা বের হবে সেটা যেন পয়েন্টের পরে 2 ঘর প্রদর্শিত হয়। আর এখানে এরিয়া লেখছে কেন? যে ভাই ফলাফল হিসেবে তো ওটাই প্রদর্শন করতে চাচ্ছি, তবে ওটার মান যেটাই হোক না কেন সেটা যেন পয়েন্টের পরে 2টা ডিজিট প্রদর্শিত হয়। কথা ক্লিয়ার? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। বুঝছো? আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। লাস্ট কোশ্চিন ভাই, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 3.14 লিখলাম রে, গুণন আর, গুণন আর 3.14 ইন্টু আর ইন্টু আর। ভাই 16 লিখলেন না কেন? ফলাফল যেহেতু 2 ঘর প্রদর্শন করছি তাহলে 2 ঘর পর্যন্ত লিখি ভাই। সবাই একসাথে হ্যাশ ইনক্লুড স্ট্যাডিও ডট এইচ। হাত চালু করো। মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু। হ্যাশ ইনক্লুড স্ট্যাডিও ডট এইচ, মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু করো। সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত শুরু করছো কি না? শুরু করছো? বোর্ডে তাকাও, বলো প্রশ্নটা দেখে, সূত্রটা দেখে বলো কি টাইপের ডাটা নিবে? প্লট নিবা? কথা কয় না, ইন্টিজার না প্লট? প্লট। কেন ভাই? ভগ্নাংশ তো আইসে আছে, গুণ যেটাই করে না কেন ভগ্নাংশই হবে। এখানে তো চিন্তা ভাবনা ছাড়া প্লট নিয়ে লাগবে। লেখো প্লট। প্লট লেকচারে ইনপুট হিসেবে কার মান জানতে হবে? ভাইয়া বেশার তারের মানটা জানতে হবে। কি বের করতে চাও? কি বের করতে চাও? এরিয়া বের করতে চাই ভাইয়া। এরিয়া লেখো, সেমিকোলন দাও। সবাই একসাথে বুঝছো কিনা? প্রিন্টএফে কি লিখবা বলো? ইন্টার দ্য ভ্যালু অফ আর, কোটেশন দাও, লাইন শেষ, সেমিকোলন দাও। স্ক্যানএফে কি লিখবা বলো তো? পার্সেন্টেজ এফ এন্ড আর। এই তো ক্লিয়ার। সূত্র কি বসাবে বলো? 14 ইন্টু আর ইন্টু আর। নাও রে, এই তো প্রিন্টএফে এরিয়া ইকুয়াল টু পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, ওইদিকে এরিয়া একই তো। হয়েছে?